সালামু আলাইকুম। বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব 5.10 6.11 বিনিয়োগ পরিকল্পনা পর্যালোচনা। বিনিয়োগ পরিকল্পনা পর্যালোচনার মধ্যে কি আছে সে বিষয়ে আমরা একটু আলোচনা করে দেখি। আজকের প্রশিক্ষক হিসেবে আমি মোহাম্মদ তারিকুল ইসলাম, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কোর্স কমপ্লিট, পার্টলি কোয়ালিফাইড, ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার, ভ্যাট এন্ড ট্যাক্স স্পেশালিস্ট। তো আপনাদের আজকে বিজনেস প্ল্যানের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, উদ্যোক্তা উন্নয়ন জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বিশেষ ভূমিকা পালন করে। একটি সুষ্ঠু, টেকসই, সম্পূর্ণ শিল্পায়ন, অর্থনীতির দিক থেকে উন্নয়ন, কর্মসংস্থান একটি স্টার্টআপ কোম্পানির জন্য নয়, বরং সকল এন্টারপ্রাইজের জন্য বিজনেস প্ল্যান সমানভাবে গুরুত্বপূর্ণ। এই বিজনেস প্ল্যানের মাধ্যমে একজন সফল উদ্যোক্তা তার ব্যবসায়ের লাভ, লোকসান, ব্যবসায়ের বাজার চাহিদা, বাজার বিপণন ব্যবস্থাপনা, জনবল ব্যবস্থাপনা, বিক্রয় লক্ষ্যমাত্রা, কারখানার উৎপাদন প্রক্রিয়া, নিরূপণ, ঝুঁকি, ব্যবসার ঝুঁকির নির্ণয়, ঝুঁকি নিরসনের পদক্ষেপ গ্রহণ, অর্থনৈতিক, ব্যাংকিং, সার্বিক ধরনের যে কর্মকাণ্ডগুলা সংগঠিত হয়, সবকিছুই সে অনায়াসে আয়ত্তে আনতে পারবে এবং সেখান থেকে তার যা সমস্যার সমাধান করে সে তার যে লক্ষ্যমাত্রা আছে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছাতে অগ্রসর হবে। আমি নিচে একটি বিজনেস প্ল্যান দেখালাম। এই বিজনেস প্ল্যানের বিশেষ কিছু উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, বিজনেস প্ল্যানের অন্তর্ভুক্ত যাবতীয় তথ্য উপাত্ত অনুসন্ধান অবশ্যই বাস্তবসম্মত, রেফারেন্স সমৃদ্ধ ও গ্রহণযোগ্য হতে হবে। আর টেমপ্লেটের বিভিন্ন অংশে কিছু নির্দেশনা ও ছক রয়েছে। এই ছকে আপনার ব্যবসার ক্ষেত্রে এর কোনটি প্রযোজ্য নাও হতে পারে, আবার সবগুলাই প্রযোজ্য হতে পারে, আবার কিছু কিছু জিনিস সংযোজনেরও প্রয়োজন হতে পারে। সবাই দৃষ্টি রাখবেন এই বিষয়ে। আর তো আমরা একটু নিচে যাই। তবে সবার প্রথমে আমি যে বিষয়টা আলোচনা করছি, আপনারা প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠা নাম্বার দিবেন, 1 2 3 করে পৃষ্ঠা নাম্বার দিবেন। পৃষ্ঠা নাম্বার দেওয়া অত্যন্ত জরুরি। একটি বিজনেস টেমপ্লেটের তিনটি বিষয় থাকা খুবই জরুরি। কোন তিনটি জিনিস? কভার পেজ, সূচিপত্র, সার সংক্ষেপ। আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব, একটি বিজনেস প্ল্যানের কভার পেজে কি কি থাকে এবং কভার পেজে কি কি থাকবে। একটি বিজনেস প্ল্যানে ব্যবসার নাম, উদ্যোক্তার নাম, কোম্পানির লোগো যদি থাকে, কোম্পানির ঠিকানা, অফিস, ফ্যাক্টরি, ফোন ও মোবাইল নাম্বার, ফ্যাক্স, ইমেল, ওয়েবসাইট, এই কয়েকটা জিনিস একটি কভার পেজে থাকবে। তারপরে আমরা দ্বিতীয় পেজে দেখি যে সূচিপত্র। সূচিপত্র তিনটা স্লটে বিভক্ত: সিরিয়াল নাম্বার বা ক্রমিক নাম্বার, বিষয় এবং পৃষ্ঠা নাম্বার। আমরা এই পৃষ্ঠা নাম্বার প্রত্যেকটাই বিষয় অনুযায়ী এখানে ইনপুট করব। ধরেন সার সংক্ষেপ কত নম্বর পৃষ্ঠায় আছে, ব্যবসার সংক্ষিপ্ত বিবরণ কত নম্বর পৃষ্ঠায় আছে, পৃষ্ঠা নাম্বার উল্লেখ করব। তো আমরা চলে যাই সূচিপত্র অনুযায়ী ডেসক্রিপশনে চলে যাই। ডেসক্রিপশনে কি আছে? ডেসক্রিপশন প্রথম যেটা আছে এক্সিকিউটিভ সামারি, অর্থাৎ সার সংক্ষেপ। সার সংক্ষেপে কি থাকবে? সার সংক্ষেপে প্রথমে ব্যবসার নাম, উদ্যোক্তার নাম, কোম্পানির নাম, কোম্পানির প্রোডাক্ট কি, হ্যাঁ, কবে থেকে শুরু, এটা কি ধরনের ব্যবসা, এটার মিশন, ভিশন, গোলস কি, হ্যাঁ, এই বিষয়ে একটু সার্বিক ধারণা দিতে হবে। আর তারপরে আছে ব্যবসার সংক্ষিপ্ত বিবরণ। এখানে আসলে হবে ব্যবসার নাম, ব্যবসাটা কোন ধরনের, এটা উৎপাদনমুখী, ম্যানুফ্যাকচারিং বা না সেবা প্রদান করে, এটা কোন সেক্টরের মধ্যে যায়, উদ্দেশ্য কি, কর্মসংস্থান সম্পর্কে দিতে হবে। কর্মসংস্থান আবার তিনটি ভাগে বিভক্ত হয়ে থাকে: দক্ষ, আধা দক্ষ এবং অদক্ষ। এই এই বিষয়টাকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা স্থায়ীভাবে কতজন কর্মসংস্থান আছে এবং অস্থায়ীভাবে
কতজন কর্মসংস্থান আছে। উদ্যোক্তার সংক্ষিপ্ত পরিচিতি। যদি এটা এক মালিকানা ব্যবসা হয় তাহলে শুধুমাত্র একজন মালিকের নাম, ঠিকানা, তার শিক্ষাগত যোগ্যতা, অন্য ব্যবসার অভিজ্ঞতা থাকলে সেগুলা দিতে হবে যে অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা না থাকলে অভিজ্ঞতা নাই। মালিকানা অংশ হবে শতভাগ। যদি এটা পার্টনারশিপ হয়, পার্টনারশিপ হলে দুইজন পার্টনারদের নাম, ঠিকানা, তাদের শিক্ষাগত যোগ্যতা, তাদের ব্যবসা সম্পর্কিত যে বিষয় তথ্যাবলী আছে সেগুলা দিতে হবে। মালিকানার অংশ যদি তাদের কারো 40% কারো 60%, এই মিলে 100%, বা কারো 50%, কারো 50%, এই দুইজনে যদি হয়ে থাকে তাইলে 100 ভাগ হয়ে গেল। আর যদি লিমিটেড কোম্পানি হয়, যেহেতু ডিরেক্টরশিপ এর গেল ওনারশিপ, সুতরাং সকল ডিরেক্টরদের ইনফরমেশনটা এখানে প্রদান করতে হবে। হ্যাঁ, এখানে ডিরেক্টরদের ইনফরমেশন দিতে হবে। যেহেতু লিমিটেড কোম্পানি হলে মালিকানার অংশ হয় নাম্বার অফ শেয়ার, কারো 5,000, কারো 6,000, কারো 2,000, 1,000, এইভাবে কিন্তু দিতে হবে। এটা কোন ধরনের ব্যবসা সে বিষয়ে কিন্তু দিতে হবে যে এটা কোন মালিকানা, যেটা কি আহ, কি বলে এটা মালিকানার যদি অংশ হয় তাহলে এটা কোন মালিকানা, এটা এক মালিকানা, যৌথ, না লিমিটেড কোম্পানি, সেটা দিতে হবে। প্রাথমিক বিনিয়োগ, মোট বিনিয়োগ। প্রাথমিক বিনিয়োগ কত টাকা, স্থায়ী মূলধন কত টাকা, চলতি মূলধন কত টাকা, তিনটি যোগ করলে আমি মোট বিনিয়োগ পাবো। ঋণ কত টাকা আছে, নিজস্ব তহবিল কত টাকা, এই বিষয়ে লিখবো। তারপরে সম্ভাব্য বাজার, কোন কোন এলাকাটি পণ্যের বাজার আছে, কোন কোন দেশে পণ্যটি বাজার আছে সে বিষয়ে দিতে হবে, স্থানীয় অর্থাৎ এবং আন্তর্জাতিকভাবে। আপনার পণ্য বা সেবার বর্ণনা, পণ্য বা সেবার হিসাব করলে যে পণ্যর ফিচার, পণ্যর নাম কি, পারলে সুবিধা ছবি তুলে দিবেন, এর সে সুবিধা কি, অসুবিধা কি, এ বিষয়ে কিন্তু আপনাকে দিতে হবে। বিপণন পরিকল্পনা হচ্ছে যে আসলে বিপণন পরিকল্পনা পূর্বে পণ্যটির বাজার সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা উচিত। এর জন্য বাজার জরিপের একটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে। ক্লায়েন্ট সম্পর্কে সঠিক তথ্য, ইনফরমেশন, রেফারেন্স কিন্তু নেওয়া প্রয়োজন। তারপরে আপনার প্রতিযোগী অবস্থান এবং প্রতিযোগীর নাম, তাদের সিরিয়াল নাম্বার, প্রতিযোগীর নাম এবং অবস্থান, যে আপনার বিজনেস, আপনার মতো কম্পিটিটর কতজন আছে, তো আপনার সাথে তার যদি কম্পিটিটরের তুলনা যদি করেন, তার স্ট্রেংথ আপনার স্ট্রেংথ, তার উইকনেস আপনার উইকনেস, তার অপরচুনিটি আপনার অপরচুনিটি, তার থ্রেট আপনার থ্রেট, এই দুইটা দিলেই আপনি জানতে পারবেন। বিপণন এলাকা বা বাজার বিস্তৃতি, ব্যবসার কোন কোন এলাকা জুড়ে বাজার বিস্তৃতি আছে, পণ্যটির আন্তর্জাতিক বাজার আছে কিনা সেই বিষয়ে আপনাকে লিপিবদ্ধ করতে হবে। প্রধান ভোক্তা বা প্রধান এলাকা বা প্রধান গ্রাহক আপনার কারা, তাদের সম্পর্কে তথ্য এখানে রাখতে হবে। এখানে তারা কি ধরনের, কোন পরিস্থিতিতে আপনার কাছ থেকে ক্রয় করতে চায়, হ্যাঁ, পণ্য ক্রয় করার সময় তারা কি বিষয়ে সচেতন থাকেন, এ বিষয়ে লিখতে হবে। মূল্য, বিভিন্ন ক্যাটাগরিতে পণ্যের একক মূল্য উল্লেখ করতে হবে। এখানে সিরিয়াল নাম্বার দিতে হবে, পণ্যের ক্যাটাগরি দিতে হবে এবং একক মূল্য সম্পর্কে লিখতে হবে। বিক্রয় পূর্বাভাস, কি পরিমাণ বিক্রি আপনার আগামী 3 বছর হতে পারে সে বিষয়ে এখানে উল্লেখ করতে হবে। সাল, পণ্যের বিবরণ, তারপরে একক মূল্য এবং মোট টাকা কি পরিমাণ খরচ হতে পারে সেটা কিন্তু দিতে হবে। বিপণন কৌশল অর্থাৎ মার্কেটিং স্ট্র্যাটেজি, বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আপনি কি কৌশল অবলম্বন করতে পারেন এবং টার্গেট কাস্টমার কারা হবে এগুলো খুঁজে কিভাবে বার করবেন এই বিষয়ে আপনাকে লিপিবদ্ধ করতে হবে। পণ্য প্রচার কৌশল, পণ্য বিক্রয়ের প্রচার কৌশল কি হবে, হ্যাঁ, আপনি নিউজ প্রিন্টারের মাধ্যমে, ম্যাগাজিন, রেডিও, টিভি, তারপরে প্রফেশনাল যে বিষয়গুলো আছে, যে ফেসবুক বা ইউটিউব, কোনটার মাধ্যমে, না মাইকিং, কোনটার মাধ্যমে আপনি আপনার পণ্যের প্রচার করতে চান সে বিষয়ে দিতে হবে। মূল্য কৌশল পদ্ধতি, পণ্যের মূল্য নির্ধারণ এবং কৌশল পদ্ধতিটা কিভাবে হবে সেটা দিবেন। আপনারা কত টাকা খুচরা বিক্রি, কত টাকা পাইকারি বিক্রি করবেন সে বিষয়ে লিখবেন। প্রসার কৌশল, আপনি আপনার পণ্যের কি বাজার কিভাবে বিস্তার করবেন সে বিষয়ে লিখতে হবে। অবস্থানগত কৌশলের যে বিষয়টা আছে, বিতরণ ও বিক্রির পদ্ধতি কেমন হবে, পাইকারি, ডিস্ট্রিবিউটর, খুচরা, অন্যান্য, এই বিষয়ে কিন্তু দিতে হবে। বিপণন বাজেট সম্পর্কে দিতে হবে, অর্থাৎ প্রচারণা, পণ্য সরবরাহের যে বিভিন্ন খরচাবলী আছে, বিক্রয় কমিশন, এ বিষয়ে কিন্তু আপনাকে আনতে হবে। ব্যবসার ঝুঁকি থাকবে, কি কারণে আপনার ব্যবসায় ঝুঁকি আছে, জলবায়ু, অগ্নি, অন্যান্য, না বন্যা, ভূমিকম্প, সে বিষয়ে দিতে হবে। ব্যবসার যে পিক সিজন, অফ সিজন, সে বিষয়ে কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে। তারপরে দেখেন আমরা উৎপাদন প্রক্রিয়ার ধাপ সমূহ, উৎপাদন প্রক্রিয়ার বর্ণনা দিতে হবে, কি কি ধাপ, ফ্লো চার্টের মাধ্যমে আপনি উৎপাদন প্রক্রিয়াটা চাইলে আপনি এখানে দেখাইতে পারেন।
প্রকল্প বাস্তবায়নের সময়সূচি, আপনার প্রোডাকশন করতে কতদিন সময় লাগে সে বিষয়ে এখানে উল্লেখ করতে হবে। উৎপাদন ক্ষমতা, উৎপাদন ক্ষমতা হচ্ছে ব্যবসায়িক উৎপাদন ক্ষমতা, যে আপনি কি পরিমাণ এক বছরে উৎপাদন করেন সে বিষয়ে এখানে আনতে হবে। স্থায়ী সম্পদ এবং অপচয়ের তালিকা, ভূমি বাদে সবকিছুই ক্ষয় আছে, সুতরাং ভূমির অপচয় হয় না, বাকি সবকিছুর অপচয় করতে হবে। ক্রয় মূল্য, পরিমাণ, সম্পদের স্থায়িত্ব এই বিষয়ে কিন্তু দিতে হবে। তবে অপচয়ের হার মনে রাখতে হবে, দালান 5% প্রতি বছর, যন্ত্রপাতি 10% প্রতি বছর, আসবাবপত্র তেজস্ক্রিয়তা 20% প্রতি বছর, পরিবহন 20% প্রতি বছর হারে বিবেচনা করতে হবে। স্থায়ী সম্পদের রক্ষণাবেক্ষণের বিষয়ে, স্থায়ী সম্পদ কি কি সম্পদ রক্ষণাবেক্ষণ করা হয়েছে সেই বিষয়ে কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে। তারপরে আরো যে বিষয়টা আছে যে বাৎসরিক কাঁচামালের হিসাব, কি পরিমাণ কাঁচামাল প্রয়োজন হবে, কত টাকা প্রয়োজন হবে এই বিষয়ে কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে। উৎপাদনের সাথে জড়িত জনবল কারা আছে তাদের পদবি দিতে হবে এবং বাৎসরিক বেতন কত টাকা আছে দিতে হবে। সার্বিক খরচের যে বিষয়টা আছে, আমার উপযোগ বিষয়ে গ্যাস, বিদ্যুৎ, পানি এগুলা উপযোগ, স্থানীয় সম্পদের হিসাব যে বিষয়গুলো আছে এগুলো দিতে হবে। রক্ষণাবেক্ষণ, তবে কিছু কিছু জায়গায় আমার ক্যালকুলেশন কম করতে হবে, যেমন ভি উৎপাদন পরিকল্পনা 4, ভি উৎপাদন পরিকল্পনা 5, ওইসব জায়গা থেকে আমি ডাটা নিয়ে আসলে ভি উৎপাদন পরিকল্পনা 4, ভি উৎপাদন পরিকল্পনা 5 থেকে ডাটাগুলো নিয়ে আসলে আমি এখানে ইনপুট করে দিতে পারবো। উৎপাদন ব্যয়, আমার কি পরিমাণ একটি পণ্য উৎপাদন করতে গেলে ব্যয় হবে, কাঁচামালের খরচ আছে, জনবলের বেতন আছে, ব্যবসায়িক সার্বিক খরচ আছে, এই খরচের ইনফরমেশন গুলো এখানে দিতে হবে। মজুদ ব্যবস্থাপনা, মজুদ ব্যবস্থাপনার জন্য অনেক পরিকল্পনা আছে। এখন মেইন যে বিশেষ যে কথাটা সেটা হচ্ছে যে কি ধরনের মজুদ কাঁচামাল, ফিনিশ গুডস প্রভৃতি আপনার নিজের কারখানায় মজুদখানাটি আপনার নিজের না ভাড়ার, এ বিষয়ে লিখতে হবে। তারপরে প্রশাসনিক কাঠামো যেটা আছে, প্রাতিষ্ঠানিক স্ট্রাকচার অর্থাৎ অর্গানাইজেশনাল স্ট্রাকচার, ব্যবস্থাপনায় কারা থাকবেন, তাদের নাম, তাদের অভিজ্ঞতা, তাদের যোগ্যতা বিষয়ে দিতে হবে। সহযোগী প্রতিষ্ঠান যদি আপনার সাথে থাকে তাহলে সেই সব প্রতিষ্ঠানের বিষয়ে ইনফরমেশন। উত্তরাধিকারের বিবরণ বলতে আমরা যখন ট্রেড লাইসেন্স বা আরজেএসসি তে রেজিস্ট্রেশন করব তখন এই যে আমরা পাওয়ার অফ অ্যাটর্নির হিসাবগুলা পাবো, এখান থেকে ডাটা নিয়ে এসে ইনপুট করে দিবেন। ব্যবসায় পূর্ব খরচ আছে, কার্যক্রমের যে বিষয়গুলা এগুলো আমরা এখানে নিয়ে এসে ইনপুট করব। অফিস সরঞ্জামাদির বিষয়গুলো আছে, ঠিক আছে? তো অফিস সরঞ্জামাদির বিষয় যেগুলো আছে সেগুলা অফিস এখানে নিয়ে এসে আমরা ইনপুট করে দেব। তো এভাবেই আমি প্রশাসনিক জনবলের বেতনের কথা যদি বলি, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস, তো সেখানে আমার কতজন আছে তাদের তাদের ইনফরমেশন গুলো এখানে নিয়ে আসবো, এখানে নিয়ে এসে আমরা এখানে ফিল আপ করবো এবং বাৎসরিক বেতন দিব। প্রশাসনিক খরচ আছে, অফিসিয়াল খরচ, এ বিষয়ে কিন্তু আমরা এখানে ইনপুট করব। তো তারপরে দেখেন যে আরো ইনফরমেশন আছে, তদারকি মূল্যায়নের বিষয় আছে। আপনি চাইলে আপনার প্রকল্প বাস্তবায়নের জন্য সঠিকভাবে তদারকি কিভাবে করবেন, মূল্যায়ন কিভাবে করবেন, সফলতা অর্জনের দিক নির্দেশনা কিভাবে পাবেন সে বিষয়ে আপনি এখানে উল্লেখ করবেন। সামাজিক দায়বদ্ধতা থেকে আপনি কিভাবে সমাজের উন্নয়ন উন্নতি করতে পারেন সে বিষয়ে লিখবেন। গবেষণা, আপনার অর্গানাইজেশনালে কিভাবে আপনি আপনার ভবিষ্যৎ প্রোডাক্ট, আপনার কোম্পানির ডেভেলপমেন্ট করবেন সে বিষয়ে, আপনার এমপ্লয়িদের কিভাবে আপনি দক্ষতার মাধ্যমে উন্নয়ন উন্নতি এবং যুগের সাথে তাল মিলায় তারা আহ, চলবে সে বিষয়ে এখানে কিন্তু আপনারা উম, আপনাদেরকে কিন্তু লিখতে হবে, ঠিক আছে? তো এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আর্থিক পরিকল্পনা, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আর্থিক পরিকল্পনার মধ্যে প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্থায়ী সম্পদ, যে সম্পদটি সর্বনিম্ন 1 বছর আপনার কাছে থাকবে সেটা স্থায়ী সম্পদের অন্তর্ভুক্ত হবে। ভূমি, দালান, যন্ত্রপাতি, জিনিসপত্র, ট্রাক, ভ্যান ইত্যাদি স্থায়ী সম্পদের মধ্যে আসছে। এগুলার টাকার হিসাবগুলো আমরা বি উৎপাদন পরিকল্পনা 4 এখান থেকে নিয়ে আসবো সূত্র। তো আবার চলতি সম্পদটা কি? চলতি সম্পদ হচ্ছে কাঁচামালের খরচ, উৎপাদনের সাথে জড়িত জনবলের বেতন, কারখানার সার্বিক খরচ, শিল্পায়ন, বিপণন, এই বিষয়গুলো আমরা তথ্য এখানে দিতে হবে। এই তথ্যগুলো আমরা এখানে পাবো। সুতরাং তারপরে ব্যবসার খরচ আমরা ভি1 সংগঠন ও ব্যবস্থাপনা পরিকল্পনা 4, ব্যবসার মোট বিনিয়োগ, আর্থিক পরিকল্পনা, এই বিষয়গুলো আমরা এখান থেকে পাবো। অর্থের উৎস, অর্থাৎ আমি যখন ব্যবসা শুরু করছি, ব্যবসা শুরু করার জন্য টাকা পয়সার প্রয়োজন আছে, সেই টাকা পয়সা আমি কিভাবে আনায়ন করেছি সে বিষয়ে এখানে ইনফরমেশন গুলা
দিতে হবে। ঋণ থাকলে ঋণ পরিশোধ করার হিসাব, কত টাকা কিস্তি ইনস্টলমেন্ট দিয়েছি, ইন্টারেস্ট কত টাকা দিয়েছি, মোট কত টাকা দিয়েছি এবং কত টাকা এখনো অবশিষ্ট দেওয়া বাকি আছে, এই বিষয়ে কিন্তু আমাকে লিখতে হবে। তারপরে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে আয় বিবরণী, ইনকাম স্টেটমেন্ট। এখানে ইনকাম স্টেটমেন্টে আমরা দুইটা বিষয় খুবই উল্লেখ করতে পারি। সেটা কি? সেটার কথা যদি চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে যে আমি চলতি বছর প্রথম, দ্বিতীয়, তৃতীয় এত বছরের হিসাব দেওয়ার দরকার নেই। আমার চলতি বছর এবং গত বছর অর্থাৎ প্রিভিয়াস ইয়ার আর কারেন্ট ইয়ার এই ২ বছর দিতে পারি। অর্থাৎ চলতি বছর আর প্রথম বছর অর্থাৎ গত বছর যেটা চলে গেছে, যে সালটা চলে গেছে আমাদের কাছ থেকে, সেই সালের ২ সালের ইনফরমেশন প্রথমে আমরা বিক্রয় থেকে ভ্যাটের টাকা বাদ দিব, তাহলে বেরোবে নিট বিক্রয়। নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্য মূল্যের কস্ট অফ গুডস সোল্ড এটা বাদ দিলে বেরোবে গ্রস লাভ। গ্রস লাভ থেকে সাধারণ ও প্রশাসনিক খরচ বাদ দিব, তাহলে থাকবে সুদ প্রদানের পূর্বের খরচ। সেখান থেকে আমাদের যদি ব্যাংক লোন বা ব্যাংক ইন্টারেস্ট বা ব্যাংক সার্ভিস চার্জ বাদ যায়, সেটা আমরা বাদ দিব। বাদ দিলে ট্যাক্স প্রদানের পূর্বের যে লাভটা, তারপরে আমরা ট্যাক্স প্রদান করে দিব। ট্যাক্স প্রদান করলে কি হবে, লাস্টে এসে যেটা থাকবে সেটা আমাদের অ্যাকচুয়াল নিট লাভ। হ্যাঁ, এইভাবে আমরা আমাদের ইনকাম স্টেটমেন্টটা তৈরি করব। তারপরে ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট সম্ভব হলে আমরা গ্রাফের মাধ্যমে দিয়ে দেখাইতে পারি। এখানে ব্রেক ইভেন পয়েন্টের পরে আছে আমাদের পরিবর্তনশীল খরচ এবং স্থায়ী খরচ। পরিবর্তনশীল খরচ বলতে যে খরচগুলা প্রতি বছর বা প্রতি মাসে উঠানামা করে, যেমন ইলেকট্রিসিটি বিল, বিদ্যুৎ বিল, এগুলা। আর স্থায়ী খরচ যেমন বেতন, অফিস ভাড়া, এগুলা স্থায়ী খরচ দিতে হবে। তারপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে আমার সম্পদ এবং দায় এই দুইটা বিষয় আসে। সম্পদ আবার দুই ধরনের, একটা হচ্ছে কারেন্ট অ্যাসেট আর একটা হচ্ছে ফিক্সড অ্যাসেট। কারেন্ট অ্যাসেট বলতে ১ থেকে ৬ মাস যে সম্পদগুলো আপনার কাছে থাকে সেগুলা। অর্থাৎ ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অন ব্যাংক, ইনভেন্টরি, বিল রিসিভেবলস, প্রিপেইড এক্সপেন্স এগুলা। আবার কারেন্ট ফিক্সড অ্যাসেটের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রিলিমিনারি এক্সপেন্স, যন্ত্রপাতি, অফিস সরঞ্জামাদি এগুলা ফিক্সড অ্যাসেট। হ্যাঁ? আর আবার দায় আবার ২ ধরনের। একটা হচ্ছে শর্ট টার্ম লোন লায়াবিলিটিস, একটা হচ্ছে লং টার্ম লায়াবিলিটিস। তো শর্ট টার্ম লায়াবিলিটিস যেটা ১ থেকে ৬ মাস আপনার হাতে থাকে সেটা হচ্ছে শর্ট টার্ম লায়াবিলিটিস। যেমন নগদ ঋণ আছে, পেবলস আছে, কিছু সুদ পেইড করতে হবে, ট্যাক্স প্রদান করতে হবে এগুলা। আর লং টার্ম লোন বলতে মর্গেজ আছে, ব্যাংকে সুদের দিতে হবে এগুলা। ইকুইটি, ওনার্স ইকুইটি বলতে কি বোঝায়? ওনার্স ইকুইটি বলতে প্রাথমিক মূলধন, অর্থাৎ আপনার প্রিলিমিনারি ইনভেস্টমেন্ট, টোটাল ইনকাম অ্যান্ড প্রফিট, এই এই ৩ টা মিলে হয় ওনার্স ইকুইটি। এই বিষয়ে আমরা এখানে দিতে হবে। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা কিন্তু আপনাকে এখানে বিষয়টা মনে রাখতে হবে। ক্যাশ ফ্লো স্টেটমেন্টের আপনারা চাইলে ২ বছরের ডাটা দিতে পারেন। চলতি বছর এবং গত বছর। চলতি বছরের যে বিষয়টা আছে, ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আপনার ওপেনিং ব্যালেন্সটা দিবেন, কত টাকা নিয়ে ব্যবসা শুরু করেছেন এবং ক্যাশ ইনফ্লো হয়েছে কত টাকা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে সেটা দিতে হবে, এবং ক্যাশ আউটফ্লো আপনার কাছ থেকে চলে গেছে কত টাকা। আয় ব্যয় হিসেব বের বাদ দিলেই আপনার দিন শেষে কত টাকা থাকলো ক্যাশ ইন হ্যান্ড বা ক্লোজিং ব্যালেন্স, সেটা আপনি কিন্তু জানতে পারবেন। তারপরে কোম্পানির পারফরম্যান্স এর বিষয় আছে। আপনি সর্বনিম্ন ৩ বছরের ডাটা এখানে ইনপুট করলে মোট আয়, মোট ব্যয়, মোট গ্রস লাভ, অন্যান্য ব্যয়, নিট লাভ মিলাইলে হয় আপনার আপনার কোম্পানির এখন কি পারফরম্যান্স আছে সে বিষয়ে আমরা জানতে পারবো। পরিবেশগত বিষয় আপনাকে কিন্তু অন্যান্য কর্ম পরিকল্পনার মধ্যে কিন্তু রাখতে হবে। এক হচ্ছে পরিবেশগত, যেমন বিষয় যেমন বর্জ্য ব্যবস্থাপনা, কাঁচামালের সঠিক ব্যবহার, পরিবেশের উপর ভারসাম্য কিভাবে রাখতে হচ্ছে, গ্রিন টেকনোলজি, এনার্জি ইফিসিয়েন্সি, ঠিক আছে? ওই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র আছে কিনা, হ্যাঁ, পরিবেশ বান্ধব বর্জ্য ব্যবস্থাপনা কিনা, এটা বিষয়। নৈতিক বিষয়ে মনোপলি, বাজারে সুষম প্রতিযোগিতা, লাভ লোকসান প্রভৃতি বিষয়ে আপনার ব্যবসার কি পরিকল্পনা ভাবে সমন্বয় করতে হবে। আইনগত যে বিষয়গুলো আছে
আপনার ব্যবসায় সংক্রান্ত বিদ্যমান নিয়ম নীতি আইন কানুন সব যেন আহ সবকিছু যেন সময় মতো আর কি হয় সে বিষয়ে আমাদের নজর রাখতে হবে। মেধা সত্ত্ব বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি যেগুলো আছে সেগুলা কি? যেমন আপনার ব্যবসা ট্রেড লাইসেন্স, ব্যবসার নাম, পণ্য, ট্রেডমার্ক, তারপরে ডিজাইন, রেজিস্ট্রেশন, কপিরাইট কিভাবে করবেন আপনি সে বিষয়ে কিন্তু এখানে বা সংরক্ষণ করবেন সে বিষয়ে আপনাকে এখানে লিপিবদ্ধ করতে হবে। কর্মস্থলে সবসময় এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন অর্থাৎ এমপ্লয়ির সাথে যে বিষয়টা থাকে সবসময় আমাদের যে সে বিষয়ে কিন্তু আপনাকে আহ, একদম ওতপ্রোতভাবে কিন্তু মনে রাখতে হবে। অর্থাৎ আর আপনাদের যদি নেটওয়ার্কিং বা লিঙ্কেজ রিলেটেড যদি পার্টনার থাকে তো পার্টনারের সাথে আপনি কিভাবে আপনার অর্গানাইজেশনের পার্টনারের সাথে আপনার অর্গানাইজেশনের যারা পার্টনার থাকবে তাদের সাথে কিভাবে আপনি যোগাযোগ রাখবেন, তাদের সাথে আপনি কিভাবে সম্পর্ক বজায় রাখবেন সে বিষয়ে কিন্তু কি আপনাকে অবশ্যই এখানে লিখতে হবে। তাদের সাথে কমিউনিকেশন কিভাবে ওয়ে আপনি মেনটেন করবেন, টাকা পয়সা কিভাবে লেনদেন করবেন, সবকিছু। তারপরে সুরক্ষা ও নিরাপত্তার যে বিষয়টা আছে, জনবল ও প্রতিষ্ঠানের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে কি ব্যবস্থা গ্রহণ করতে পারেন, কি ব্যবস্থা গ্রহণ হবে বা কি ব্যবস্থা গৃহীত হবে, কিভাবে আপনার এমপ্লয়ীদের সেফ এন্ড সিকিউরিটি প্রদান করবেন সে বিষয়ে কিন্তু এখানে উল্লেখ করতে হবে। ব্যবসা পরিচালনা আইসিটি মানে ব্যবসা পরিচালনায় আপনি আইসিটি খাতটাকে কিভাবে ডেভেলপমেন্ট করাইতে পারেন, ইন্ডাস্ট্রিতে আইসিটি ইন্ডাস্ট্রিতে ইনভলভ করায় কিভাবে আপনি ডেভেলপ করতে পারেন, আপনি অ্যাকাউন্টিং সফটওয়্যার, ই-কমার্স, ই-ম্যানেজমেন্ট ইনফরমেশন ব্যবহার করা হয় আছে কিনা এবং এই বিষয়ে কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো সবকিছু মিলে উপসংহার আসবে। উপসংহারের পরে কিছু ফাইলের সাথে আপনি পরিসৃষ্ট সৃষ্ট দিতে হবে। সেক্ষেত্রে আপনার জাতীয় পরিচয়পত্রের ছবি সহ জীবন বৃত্তান্ত, কোম্পানি ব্রোশিয়ার যদি থাকে, মার্কেট রিসার্চ প্রতিবেদন, ইন্ডাস্ট্রির উপর স্টাডি রিপোর্ট, যন্ত্রপাতি বিস্তারিত তালিকা, তারপরে বিগত বছরের ব্যালেন্স শিট, আয় বিবরণী এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্টের কপি, হ্যাঁ? এগুলা কিন্তু দিতে হবে। চালু ব্যবসার ক্ষেত্রে ট্রেড লাইসেন্স, মেমোরেন্ডাম অফ আর্টিকেলস এন্ড আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, পার্টনারশিপ ডিড কপি চালু ব্যবসার ক্ষেত্রে কিন্তু দিতে হবে। আপনার টিন সার্টিফিকেট, ভ্যাট রেজিস্ট্রেশন দিতে হবে, ফ্যাক্টরি বা অফিসের লেআউট, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, ফায়ার লাইসেন্স, ব্রয়লার রেজিস্ট্রেশনের জন্য রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ব্যাংক স্টেটমেন্ট, হ্যাঁ, ঋণ অনুমোদন পত্র, তারপর বিজনেস প্ল্যান ব্যবহৃত বিভিন্ন তথ্যপত্র সাপেক্ষে একটি সাপোর্টিং ডকুমেন্ট করে একটা ফাইলাইজেশন করে আপনাকে বিজনেস প্ল্যান কিন্তু বা বিনিয়োগ পরিকল্পনাটি জমা প্রদান করতে হবে। এই বিজনেস প্ল্যানের মাধ্যমে আমরা বুঝতে পারবো আমাদের অর্গানাইজেশন কিভাবে কোন গতিতে সামনের দিকে অগ্রসর হচ্ছে। এতে করে আমরা যেমন আমাদের কৌশলগুলো অবলম্বন করতে পারবো ঠিক তেমনি আমরা ব্যবসার ঝুঁকির হাত থেকে আমাদের ব্যবসাটাকে এবং নিজের ইনভেস্টমেন্টটাকে অক্ষুণ্ণ রেখে আমি আমার যে স্বপ্নচূড়া আছে সেখানে পৌঁছাতে সম্ভব হব। তো সবাইকে আজকের যে আলোচনা হলো সেই আলোচনায় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনাটি এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।